আপনারা দেখছেন ডিকে বাংলা নিউজ ইউটিউব চ্যানেল। শুরুতেই শিরোনাম। বীরভূম জেলার কে এসপি ও আইসি হবেন ঠিক করতেন অনুব্রত, বিস্ফোরক দিলীপ ঘোষ। রবিবাসরীয় প্রচারে ঝড় তুললেন কালীগঞ্জের তৃণমূল প্রার্থী আলিফা আহমেদ। প্রধানমন্ত্রী মোদী অমিত শাহের ওপরেই আস্থা, রাজ্য নেতাদের ওপর ভরসা নেই। সন্দেশখালীতে সিবিআইয়ের তদন্ত, বিজেপি কর্মীদের দাবি শাহজাহানের ফাঁসি। এপ্রিলে ভোট ঘোষণা, এপ্রিল ফুল, ইউনূসের সিদ্ধান্তে তীব্র বিরোধিতা বাংলাদেশের 12টি দলের। শুভেন্দুর লক্ষ্মী হাঁক, মমতাকে টেক্কা দিতে 3000 টাকার প্রতিশ্রুতি। 26 তৃণমূলের শেষ লড়াই, কেন বাংলায় বিজেপিকে দরকার বুঝিয়ে দিলেন সুকান্ত। আজ 10টি জেলায় বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টির পূর্বাভাস, বাংলায় বর্ষা কবে? এবার আসছি বিস্তারিত খবরে। ভিডিওটি ভালো লাগলে লাইক করুন এবং আমাদের ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সঙ্গে থাকুন। বীরভূম জেলার কে এসপি ও আইসি হবেন ঠিক করতেন অনুব্রত, বিস্ফোরক দিলীপ ঘোষ। বীরভূম জেলায় কে এসপি হবেন, কেই বা আইসি হবেন তা ঠিক করে দিতেন অনুব্রত মণ্ডল, এমনই বিস্ফোরক দাবি করলেন দিলীপ ঘোষ। তিনি শনিবার সাংবাদিকদের মুখোমুখি হয়ে বলেন, শুধু তাই নয়, এরকম আশেপাশে জেলার ক্ষেত্রেও তৃণমূলের ভূমিকা দেখা গিয়েছে। যে পুলিশকে অনুব্রত মণ্ডল চমকালেন, সেই পুলিশই অনুব্রত মণ্ডলের উইকেট পড়ে যাওয়ার পর সিবিআইয়ের হাত থেকে নিজেদের হেফাজতে নিয়ে তাকে রক্ষা করেছিল। তৃণমূলের ছবিটা এরকমই, সাধারণ মানুষ সবটাই জেনে গিয়েছে। শনিবার বীরভূমে অনুব্রত মণ্ডল ও পুলিশ আধিকারিকের বিতর্কিত ফোনালাপ ইস্যুতে এমনই বিস্ফোরক মন্তব্য করলেন ভারতীয় জনতা পার্টির প্রাক্তন রাজ্য সভাপতি দিলীপ ঘোষ। এর পাশাপাশি দিলীপ বাবু বলেন, অপারেশন সিঁদুর নিয়ে যখন শাসক দল তৃণমূল কংগ্রেস ভারতীয় সেনাকে শ্রদ্ধা জানিয়ে বিভিন্ন জায়গায় মিছিল করছে, তখন তার দলের এক নেতা এই অপারেশনের সাফল্যকে নাটক বলছেন। এরা নিজেরাই ঠিক করতে পারেন না কোন সিদ্ধান্ত ঠিক আর কোন সিদ্ধান্ত ভুল। তৃণমূল দলে এখন বাঁধন আলগা হয়ে গিয়েছে, যে যার মতো বক্তব্য পেশ করছে, কোনো কন্ট্রোল নেই। অনুব্রত মণ্ডল এখন তাই পুলিশকে চমকাচ্ছে। বাংলার জনগণ সব দেখছে, সময় মতো উত্তর দেবে। অনুব্রত মণ্ডল ইস্যুতে এভাবেই শনিবার আগাগোড়া সুর চড়ালেন বিজেপি প্রাক্তন রাজ্য সভাপতি ও সাংসদ দিলীপ ঘোষ। তবে দিলীপ বাবু সুর চড়ালেও বীরভূমের সাংসদ শতাব্দী রায় দল গোটা বিষয়টি দেখছে এবং দল সমস্ত সিদ্ধান্ত নেবে বলে নৈহাটিতে সাংবাদিকদের মুখোমুখি হয়ে স্পষ্ট জানিয়ে দিয়েছেন। রবিবাসরীয় প্রচারে ঝড় তুললেন কালীগঞ্জের তৃণমূল প্রার্থী আলিফা আহমেদ। বিরোধীদের পেছনে ফেলে রবিবাসরীয় প্রচারে ঝড় তুললেন কালীগঞ্জের তৃণমূল প্রার্থী আলিফা আহমেদ। রবিবার সকাল থেকেই তিনি বাদ্যযন্ত্র সহকারে কর্মী সমর্থকদের নিয়ে হুড খোলা গাড়িতে চেপে নির্বাচনী প্রচার শুরু করেন। কালীগঞ্জ বিধানসভার গোবরা পঞ্চায়েত এলাকার আকন্দবাড়িয়া বাসস্ট্যান্ড থেকে শুরু হয় এদিনের প্রচার। প্রার্থীকে দেখতে ও শুভেচ্ছা জানাতে ফুলের মালা হাতে রাস্তার দুই পাশে দাঁড়িয়েছিলেন অসংখ্য গ্রামবাসী। প্রার্থী তাদের কাছে যেতেই মালা পরিয়ে ও পুষ্প বৃষ্টি করে শুভেচ্ছা জানান তারা। তৃণমূল প্রার্থী সকলকে বুকে জড়িয়ে ধরেন এবং হাত জোড় করে সকলকে নমস্কার জানান। ছোটদের আদর করতেও দেখা যায় তৃণমূল প্রার্থীকে। মহিলারা বাড়ির বাইরে বেরিয়ে এসে প্রার্থীকে অভিনন্দন জানান আগাম। এদিন প্রার্থীর সঙ্গে উপস্থিত ছিলেন কৃষ্ণনগর সাংগঠনিক জেলা মহিলা তৃণমূলের সভাপতি মল্লিকা চট্টোপাধ্যায় সহ অন্যান্য নেতৃবৃন্দ। নির্বাচনের আগে যেন বিজয় মিছিল তৃণমূল প্রার্থীর। এদিকে হাতে গোনা কয়েকজন কর্মী সমর্থক নিয়ে পলাশী 2 নম্বর পঞ্চায়েত এলাকায় রবিবাসরীয় প্রচার করলেন কালীগঞ্জের বিজেপি প্রার্থী আশিস ঘোষ। রবিবার সকাল থেকে তিনি ওই এলাকার বিভিন্ন গ্রামে পায়ে হেঁটে বাড়ি বাড়ি গিয়ে ভোট প্রচার করেন। উপনির্বাচন ঘোষণা হওয়ার পর থেকেই তৃণমূল প্রার্থী প্রচারে অনেকটাই এগিয়ে থাকলেও প্রচারে অনেকটাই পিছিয়ে বিজেপি প্রার্থী আশিস ঘোষ। কালীগঞ্জের মানুষ তৃণমূল প্রার্থীকে যে জয়ী করবে তা এক প্রকার যেন মনস্থির করে ফেলেছেন। ইতিমধ্যে আগে কালীগঞ্জে তৃণমূল প্রার্থী আলিফা আহমেদ প্রচারে নেমে পৌঁছে গিয়েছিলেন এলাকার একাধিক ভোটারদের বাড়িতে। তাকে ঘিরে তৈরি হয়েছে যথেষ্ট উন্মাদনা। বিজেপি প্রার্থীর নাম দেরিতে ঘোষণা হয় প্রচারে তিনি ইতিমধ্যেই যথেষ্ট পিছিয়ে পড়েছেন। প্রধানমন্ত্রী মোদী শাহের ওপরই আস্থা, রাজ্য নেতাদের ওপর ভরসা নেই। চলতি মাসেই ফের বাংলায় আসতে পারেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। 29 মে আলিপুরদুয়ারে সভা করে গিয়েছেন তিনি। এবার চলতি মাসের 3য় অথবা 4র্থ সপ্তাহে দক্ষিণবঙ্গের কোন জেলায় প্রশাসনিক ও রাজনৈতিক কর্মসূচিতে তার যোগ দেওয়ার কথা। আসন্ন বিধানসভা ভোটকে মাথায় রেখে মোদী শাহ জুটি নিয়মিত বাংলায় আসবেন। সব ঠিকঠাক থাকলে পালা করে প্রতি মাসে আসতে পারেন প্রধানমন্ত্রী ও স্বরাষ্ট্রমন্ত্রী। ঠিক যেভাবে
প্রধানমন্ত্রী 29 মে উত্তরবঙ্গ থেকে ফিরে যেতেই 1 জুন কলকাতায় একাধিক কর্মসূচিতে অংশ নিয়েছিলেন অমিত শাহ। জুলাই মাসে ফের এই রাজ্যে তার আসার সম্ভাবনা রয়েছে। অন্যদিকে নরেন্দ্র মোদী সরকারের 11 বছর পূর্তি উপলক্ষে বাংলায় নিবিড় প্রচার শুরু করতে চলেছে বিজেপি। জেলায় জেলায় এই কর্মসূচি বড় আকারে উদযাপনের পরিকল্পনা করা হয়েছে। তার সূচনা হিসেবে আগামী পরশু মঙ্গলবার কেন্দ্রীয় পরিবেশ মন্ত্রী ভূপেন্দ্র যাদব কলকাতায় কেন্দ্রীয় সরকারের উন্নয়নমূলক কর্মকাণ্ড নিয়ে সাংবাদিক সম্মেলন করবেন। গোটা দেশ জুড়ে এই অনুষ্ঠান হবে, যার মূল বিষয় গত 11 বছরের সাফল্য। পরের দিন থেকেই জেলায় জেলায় মোদী সরকারের বিবিধ জনমুখী প্রকল্পের প্রচার শুরু হবে। তাতে অনেক জেলাতেই দলের কেন্দ্রীয় নেতা কিংবা মন্ত্রীদের পাঠানো প্রাথমিক সিদ্ধান্ত হয়েছে। বিজেপি সূত্রে খবর, বিধানসভা নির্বাচনকে সামনে রেখে এখন থেকেই প্রচার শুরু করতে হবে। তার মাধ্যমে সাংগঠনিক শক্তি যাচাই এবং জনসংযোগ চলবে। এই কর্মসূচি চলাকালীন বিজেপির শক্তি ও জনপ্রিয়তা বুঝে জেলায় জেলায় নরেন্দ্র মোদী এবং অমিত শাহকে দিয়ে জনসভার চেষ্টা করবে দল। তার সম্ভব না হলে দুটি জেলা নিয়ে প্রধানমন্ত্রী কিংবা স্বরাষ্ট্রমন্ত্রীকে দিয়ে রাজনৈতিক একটি করে সভা করার চেষ্টা হবে। সব মিলিয়ে এখন থেকেই ভোটের আবহ তৈরি করতে সচেষ্ট গেরুয়া পার্টি। সন্দেশখালীতে সিবিআইয়ের তদন্ত, বিজেপি কর্মীদের দাবি শাহজাহানের ফাঁসি। সন্দেশখালী কাণ্ডে নতুন মোড় নিয়েছে তদন্ত। রবিবার কেন্দ্রীয় তদন্ত সংস্থা সন্দেশখালীতে পৌঁছে বিজেপি কর্মীদের, বিশেষত মহিলা কর্মীদের বয়ান রেকর্ড করেছে। বিজেপি কর্মীরা স্পষ্টভাবে দাবি করেছেন যে প্রাক্তন তৃণমূল নেতা শেখ শাহজাহানের ফাঁসি চান তারা। গত লোকসভা নির্বাচনের আগে সন্দেশখালীতে দুর্নীতি ও মহিলাদের ওপর তৃণমূল নেতাদের অত্যাচারের অভিযোগে রাজনৈতিক ঝড় উঠেছিল। এই ঘটনা পশ্চিমবঙ্গের রাজনীতিতে বড় প্রভাব ফেলেছিল এবং সিবিআই এই তদন্তের নতুন দিক উন্মোচন করতে পারে। সিবিআই এর তদন্তে বিজেপি কর্মীরা শেখ শাহজাহানের বিরুদ্ধে গুরুতর অভিযোগ তুলেছেন, যার মধ্যে রয়েছে মহিলাদের ওপর অত্যাচার ও স্থানীয় ক্ষমতার অপব্যবহার। তারা জানিয়েছেন, শাহজাহানের নেতৃত্বে স্থানীয় মানুষের ওপর নানান অত্যাচার করা হয়েছে। এই বয়ানগুলো তদন্তে গুরুত্বপূর্ণ প্রমাণ হিসেবে বিবেচিত হতে পারে। সন্দেশখালীর ঘটনা নিয়ে রাজনৈতিক দলগুলির মধ্যে তীব্র বিতর্ক চলছে এবং সিবিআই এর এই পদক্ষেপ এই মামলায় নতুন মাত্রা যোগ করেছে। স্থানীয়রা এই তদন্ত থেকে ন্যায় বিচারের আশা করছেন এবং এই ঘটনার ফলাফল রাজ্য রাজনীতিতে দীর্ঘমেয়াদী প্রভাব ফেলতে পারে। এপ্রিলে ভোট ঘোষণা, এপ্রিল ফুল। ইউনূসের সিদ্ধান্তে তীব্র বিরোধিতা বাংলাদেশের 12টি দলের। চলতি বছর নয়, সমস্ত রাজনৈতিক দলের আবেদন উড়িয়ে 2026-এর এপ্রিলে ভোট ঘোষণা করেছেন বাংলাদেশের অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা মোহাম্মদ ইউনূস। বকরি ঈদের সন্ধ্যায় জাতির উদ্দেশ্যে ভাষণে এই ঘোষণা করতেই দেশে ফের রাজনৈতিক উত্তাপের পারদ চড়তে শুরু করেছে। বিরোধী দলগুলি, বিশেষত বিএনপি, এই নিয়ে তীব্র প্রতিবাদ শুরু করেছে। ডিসেম্বরেই নির্বাচন চাই উঠেছে এই দাবি। এই পরিস্থিতিতে শনিবার 12টি বিরোধী জোটের নেতাদের সাফ দাবি, এপ্রিলে ভোট ঘোষণা করে এপ্রিল ফুল বানাতে চান ইউনূস। তার এপ্রিল ফুলের শিকার হওয়ার জন্য ভোট চান না। দেশের গণতন্ত্র ফেরানোর স্বার্থেই নির্বাচনের দাবি উঠেছে। শনিবার বাংলাদেশের 12টি দলীয় জোট একসঙ্গে বৈঠক হয়েছে। নেতাদের বক্তব্য, চলতি বছরের ডিসেম্বরে কেবল একটি দল নয়, দেশের সমস্ত গণতান্ত্রিক রাজনৈতিক দলগুলি নির্বাচন চেয়েছে। তা না করে আগামী বছর এপ্রিলে নির্বাচন হওয়ার ঘোষণা করেছেন প্রধান উপদেষ্টা। তা এপ্রিল ফুল হতে পারে। সেই সময় স্কুল কলেজে নানান পরীক্ষা থাকে, আবহাওয়াও নির্বাচনী পরিবেশের অনুকূল থাকে না। সুতরাং রাজনৈতিক ও গণ দাবি মেনে ডিসেম্বরেই নির্বাচন করতে হবে। নির্বাচন কমিশনেরও উচিত সেই মতো প্রস্তুতি নেওয়া। বিবৃতিতে জোটের নেতারা আরো বলেন, এপ্রিলে নির্বাচন মানে রমজানের কিছুদিন পর। সুতরাং রমজানে নির্বাচনের কাজ করার সুযোগ নেই। আবহাওয়ারও অবস্থা থাকবে অনিশ্চিত। একদিকে কালবৈশাখী, আরেকদিকে চৈত্রের খরা। পাশাপাশি সবচেয়ে বড় প্রশ্ন, কাকে খুশি করার জন্য অধ্যাপক ইউনূস ডিসেম্বরের ডেডলাইন পার করে এপ্রিলে নির্বাচন করতে চাইছেন। ডিসেম্বরে ভোট নিয়ে সবচেয়ে সরব খালেদা জিয়ার বিএনপি। ইতিমধ্যেই ইউনূসের ওপর চাপ বাড়িয়ে পথে নেমেছেন বিএনপি নেতাকর্মীরা। সব মিলিয়ে ভোটের ঘোষণা করেও দেশের অন্দরে রাজনৈতিক বিদ্রোহ দমন করতে পারছেন না ইউনূস। শুভেন্দুর লক্ষ্মী হাঁক, মমতাকে টেক্কা দিতে 3000 টাকার প্রতিশ্রুতি। ন্যাজাটের এক জনসভায় বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের লক্ষ্মীর ভান্ডার প্রকল্প নিয়ে তীব্র কটাক্ষ করেছেন। তিনি বলেন, মমতা সরকার মাসে মাত্র 1000 থেকে 1200 টাকা দেয়, কিন্তু তার দল ক্ষমতায় এলে প্রতি মাসে 3000 টাকা দেওয়ার প্রতিশ্রুতি দিয়েছেন। এই প্রতিশ্রুতির পাশাপাশি তিনি হিন্দু সম্প্রদায়ের ঐক্যের আহ্বান জানান। শুভেন্দু দাবি করেন, ব্রাহ্মণ, বৈশ্য, শূদ্র ও তফসিলি সম্প্রদায়ের হিন্দুদের একজোট না হলে রোহিঙ্গা অনুপ্রবেশের হুমকি বাড়বে, যা রাজ্যের জনগণের জন্য বিপদ ডেকে আনতে পারে। তিনি জনগণকে এই লড়াইয়ে সামিল হওয়ার আহ্বান জানান।
শুভেন্দুর এই মন্তব্য রাজ্য রাজনীতিতে নতুন বিতর্কের জন্ম দিয়েছে। তার বক্তব্যে লক্ষ্মীর ভান্ডার প্রকল্পের সমালোচনার পাশাপাশি সাম্প্রদায়িক ঐক্যের ওপর জোর দেওয়া হয়েছে, যা বিরোধীদের কাছ থেকে তীব্র প্রতিক্রিয়া আনতে পারে। তিনি রোহিঙ্গা ইস্যুকে সামনে এনে রাজ্য সরকারের নীতির সমালোচনা করেছেন, যা মমতা বন্দ্যোপাধ্যায়ের নেতৃত্বাধীন তৃণমূল কংগ্রেসের জন্য নতুন চ্যালেঞ্জ তৈরি করতে পারে। এই বক্তব্য আগামী দিনে রাজ্যের রাজনৈতিক সমীকরণে কি প্রভাব ফেলবে তা নিয়ে ইতিমধ্যে শুরু হয়েছে আলোচনা। 26 তৃণমূলের শেষ লড়াই, কেন বাংলায় বিজেপিকে দরকার বুঝিয়ে দিলেন সুকান্ত। বিজেপি সাংসদ অভিযোগ করেন, ভোট ব্যাংক মজবুত করতে রাজ্য সরকার যেভাবে অনুপ্রবেশে মদত দিয়েছেন তার ফলে বাংলা সহ গোটা দেশেই জনবিন্যাস বদলে যাচ্ছে। এ প্রসঙ্গে তিনি বোঝাতে চেয়েছেন, আগামী বিধানসভা নির্বাচনে শাসকের বিরুদ্ধে এই অনুপ্রবেশকে অন্যতম হাতিয়ার করতে পারে বিজেপি। তৃণমূল শুধুমাত্র প্রশাসনের জোরেই টিকে রয়েছে। 50 থেকে 60% প্রশাসন নিরপেক্ষ হলে আর মাটিতে খুঁজে পাওয়া যাবে না তৃণমূল কংগ্রেসকে। রাজ্যের শাসক দলকে ঠিক এইভাবেই আক্রমণ শানালেন বিজেপির রাজ্য সভাপতি তথা কেন্দ্রীয় মন্ত্রী সুকান্ত মজুমদার। একই সঙ্গে তিনি বুঝিয়ে দিলেন কেন বাংলায় বিজেপিকে দরকার। কয়েক মাস পরই বাংলায় বিধানসভা নির্বাচন, আর তৃণমূলকে সিংহাসনচ্যুত করে ক্ষমতায় আসতে মরিয়া বিজেপি। রাজ্য নেতৃত্বের পাশাপাশি কেন্দ্রীয় নেতৃত্ব যে বাংলার নির্বাচনকে বিশেষ গুরুত্ব দিয়েছেন, সম্প্রতি বঙ্গ সফরে এসে তা স্পষ্ট করেছেন মোদী ও শাহ। এবার সুকান্ত বুঝিয়ে দিলেন, সময় থাকতে অনুপ্রবেশ ইস্যুতে শাসকের বিরুদ্ধে সুর আরো চড়াবে বিজেপি। এই সমস্তর পাশাপাশি করোনার প্রভাব কাটিয়ে দারিদ্রতার হার অনেকটাই কমেছে। বিশ্ব ব্যাংকের এই রিপোর্টকে দেশের সাফল্য হিসেবেই মনে করছেন সুকান্ত মজুমদার। তার জন্য প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর প্রতি কৃতজ্ঞতা জানিয়েছেন তিনি। আজ 10টি জেলায় বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টির পূর্বাভাস। বাংলায় বর্ষা কবে? বর্ষার দেখা নেই, তবে স্বস্তি দেবে বৃষ্টি। দক্ষিণবঙ্গে বেশ কিছু জেলায় বৃষ্টির পূর্বাভাস রয়েছে আজ, যদিও তাতে তাপমাত্রার খুব একটা পরিবর্তন হবে না। নির্দিষ্ট সময়ের প্রায় 7 দিন আগে বর্ষা ঢুকে গিয়েছে উত্তরবঙ্গের বেশিরভাগ অংশে, কিন্তু দক্ষিণবঙ্গে বর্ষা এখনো অনিশ্চিত। আজ দক্ষিণবঙ্গের 10টি জেলায় বৃষ্টির পূর্বাভাস রয়েছে। উত্তর ও দক্ষিণ 24 পরগনা, পূর্ব ও পশ্চিম মেদিনীপুর, ঝাড়গ্রাম, পূর্ব ও পশ্চিম বর্ধমান, বীরভূম, মুর্শিদাবাদ ও নদিয়াতে বৃষ্টির পূর্বাভাস আছে। এই জেলাগুলিতে বিক্ষিপ্তভাবে হালকা বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টি হতে পারে। উত্তরবঙ্গে 6টি জেলায় হালকা থেকে মাঝারি বৃষ্টির পূর্বাভাস রয়েছে। দার্জিলিং, জলপাইগুড়ি, কালিম্পং, আলিপুরদুয়ার, কোচবিহার, উত্তর দিনাজপুরে বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টি হবে, এমনটাই পূর্বাভাস। একই সঙ্গে পূর্বাভাস দেওয়া হয়েছে 11 জুন বুধবার দক্ষিণবঙ্গের কয়েকটি জেলায় বৃষ্টি বাড়তে পারে, কিন্তু বর্ষা এসে যাওয়ার কারণে তা হবে কিনা তা পরিষ্কার করে বলা হয়নি। তাহলে বর্ষা ঢুকবে কবে? আবহাওয়াবিদরা জানিয়েছেন, দক্ষিণ পশ্চিম মৌসুমী বায়ু বর্তমানে গোটা দেশের কোথাও সক্রিয় নয়। আবহাওয়াবিদদের মতে, গত কয়েকদিন ধরে প্রচুর মাত্রায় জলীয় বাষ্প ঢুকেছে দক্ষিণবঙ্গে। তাপমাত্রা বেড়ে ওই জলীয় বাষ্প ঘনীভূত হওয়ার কারণে কলকাতা ও সংলগ্ন জায়গায় বড় এলাকা জুড়ে শক্তিশালী বজ্র মেঘ তৈরি হয়, আর তার জেরেই এই ভারী বৃষ্টি। এই পরিস্থিতিতে আগামী কয়েকদিন রাজ্যের বিভিন্ন জেলায় বিক্ষিপ্তভাবে বজ্র মেঘ তৈরি হয়ে কোথাও কোথাও বিক্ষিপ্তভাবে বৃষ্টি হতে পারে বলে জানিয়েছে আবহাওয়া অফিস।